আমার বিয়েটা হয়েছিল ভালোবাসার সম্পর্কের পরিণতির মধ্য দিয়ে। যে ছেলেটিকে আমি ভালোবাসতাম, বিয়ের আগেই সে আমাকে অনেক রঙিন স্বপ্ন দেখিয়েছিল, যার প্রায় সবই ছিল মিথ্যা। আমার তখন মনে হতো সে বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমি তার ভালোবাসায় এতটাই অন্ধ আর পাগল হয়ে গিয়েছিলাম যে ভালো মন্দের বিচার করার ক্ষমতাও আমি হারিয়ে ফেলেছিলাম। এরপর যা হওয়ার তাই হলো। আমি আমার পরিবারের অনুমতি ছাড়াই ছেলেটিকে বিয়ে করে ফেললাম। বিয়ের পর 1 মাস বেশ ভালোভাবেই কাটছিল, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে তার আসল রূপ দেখাতে শুরু করলো। একদিন তার মোবাইল ফোন হাতে নিয়ে আমি জানতে পারলাম যে সে আরও অনেক মেয়ের সঙ্গে যোগাযোগ রাখে এবং কথা বলে। এই ঘটনাটা আমার জন্য এতটাই অপ্রত্যাশিত আর কষ্টদায়ক ছিল যে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমি ধীরে ধীরে আমার ভুলের গভীরতা উপলব্ধি করতে শুরু করলাম। আমি তাকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, দেখো তুমি এখন বিবাহিত, আর আমাদের ভালোবাসার একটি সুন্দর সম্পর্ক আছে, তাহলে অন্য মেয়েদের সঙ্গে তোমার কথা বলার দরকার কি? কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইতো না, বরং আমাকে ধমক দিয়ে বলতো আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাকি নাক গলানো যাবে না। এসব নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আমি তার বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম। কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই তিরস্কার আর কটু কথা আমার উপর বর্ষিত হতে লাগলো। পরিবারের সবাই বলতে লাগলো, আমরা তো আগেই বলেছিলাম যে ছেলেটা ভালো না, ওর পরিবারও সুবিধার না, তখন আমাদের কথা কেন শুনিসনি? আমি আমার বাবার বাড়িতে মাত্র 2-3 দিন কাটিয়েছি। এরই মধ্যেই আমার স্বামী তার পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাড়িতে হাজির। সে সোজা আমার ঘরে ঢুকলো এবং আমার কাছে এসে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি দয়া করে আমার সাথে চলো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। বিয়ের পর এটাই আমাদের প্রথম বড় ধরনের ঝগড়া ছিল। আমি ভাবলাম মানুষ হিসেবে তার একটা ভুল হতেই পারে, হয়তো তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। সে যেহেতু নিজে এসে ক্ষমা চেয়েছে, তাই আমি বিশ্বাস করলাম যে সত্যি সে তার ভুলগুলো বুঝতে পেরেছে। কিন্তু আমার ধারণাটা ছিল সম্পূর্ণ ভুল। আমি যেই না তার সঙ্গে তার বাড়িতে ফিরলাম, তার সেই আগের দুর্ব্যবহার আবার শুরু হয়ে গেল। এরই মধ্যে আমাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হলো। আমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো, আবার কিছুদিন পর পর তা মিটও হয়ে যেত। সত্যি বলতে কি, এই মিট করার পেছনে আমার পরিবারের সদস্যদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। আমি জানতাম আমি যতদিন বাবার বাড়িতে থাকবো, ততদিন সবার তিরস্কার আর কটু কথা শুনেই আমাকে বাঁচতে হবে। মূলত সে কারণে আমি বারবার আপোস করে তার কাছে ফিরে আসতাম। কিন্তু আমি ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনি যে এই জীবন আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যাবে। আপনাদের তো ইতিমধ্যে জানালাম যে আমাদের একটি মেয়ে সন্তান হয়েছে। আমি শুনেছিলাম কন্যা সন্তান জন্মানোর পর স্বামীদের মধ্যে অনেক পরিবর্তন আসে। তাদের মধ্যে যে শিশুসুলভ খামখেয়ালিপনা থাকে তা দূর হয়ে যায় এবং তারা দায়িত্বশীল হয়। কিন্তু আমার মেয়ের জন্মের পরও তার মধ্যে বিন্দুমাত্র কোনো পরিবর্তন আসেনি। সে আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়ে গেল। এরপর সে ধীরে ধীরে আমার বিয়ের গয়নাগুলো বিক্রি করা শুরু করলো, কিন্তু সমস্যাটা সে আগের জায়গায় রয়ে গেল। আমি যখনই আমার বাবার বাড়িতে যেতাম, পরিবারের লোকজন পুরনো সেই একই কথা শোনাতে শুরু করত, তোকে তো কতবার বুঝিয়েছি, তখন তো বুঝলি না, এখন নিজেই সবকিছু সামলে নে। এই ধরনের কথাগুলো আমাকে ভীষণ কষ্ট দিত। এই কারণেই আমি সেই দুর্বিষহ পরিস্থিতিতে টিকেছিলাম আর আল্লাহর কাছে অনবরত দোয়া করতাম, যেন আল্লাহ তাআলা কোনো একদিন তাকে সঠিক পথ দেখান এবং সে তার আচরণ পরিবর্তন করে। মেয়ের জন্মের পর আমি তার যত্ন আত্মিতে ব্যস্ত হয়ে পড়লাম, আর সে নিজের মতো খারাপ কাজে লিপ্ত হয়ে রইল। এভাবেই সময় কেটে গেল। আমার আরও 2টো সন্তান হলো। কিন্তু একদিন এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটল, যার পর আমাকে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসতে হলো। এরপর আমি তাকে ডিভোর্সের জন্য আইনি নোটিশও পাঠিয়ে দিলাম। ঘটনাটি হলো, একদিন সে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকল। সেটা ছিল প্রথমবার যখন আমি জানতে পারলাম যে সে মদ্যপান করে। তার মুখ থেকে বিশ্রী গন্ধ আসছিল তীব্রভাবে। আমার ছোট মেয়েটা যখন আব্বু বলে চিৎকার করে তার দিকে ছুটে গেল তাকে জড়িয়ে ধরার জন্য, একটু ভালোবাসার জন্য, তখন সে আমার মেয়েটাকে সজোরে একটি লাথি মারল। আমার ছোট্ট মেয়েটা ছিটকে পড়ে গিয়েছিল, ব্যথায় অনবরত কাঁদতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আমি চূড়ান্তভাবে বুঝতে পারলাম এই ধূর্ত লোকটা জীবনে কখনো বদলাবে না। আমি তখনই আমার বাচ্চাদের নিয়ে নিজের বাবার বাড়িতে ফিরে গেলাম। আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম, আর যাই হোক, আমি এই বাড়িতে আর থাকবো না, বরং আলাদা একটি ফ্ল্যাট ভাড়া নেব, যেখানে অন্তত শান্তিতে থাকতে পারবো। কারণ আমার বাবার বাড়ির লোকজনের টিটকারি আর কটু কথা সহ্য করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমি মাকে আমার পরিকল্পনার কথা জানিয়ে বললাম যে আমি এখানে আর মাত্র কিছুদিন থাকবো,
আমার পরিকল্পনা ছিল কোনো একটা স্কুলে চাকরি নিয়ে নিজের আর সন্তানদের খরচ চালাবো। আমি ঠিক সেটাই করলাম। আমি একটা স্কুলে পড়ানোর চাকরি নিলাম। যেহেতু ওটা গ্রামের মধ্যে একটি নামকরা স্কুল ছিল এবং আমার পড়াশোনাও বেশ ভালোই ছিল, তাই সেখানে আমার ভালো বেতনে একটা চাকরিও পেয়ে গেলাম। আমার বড় মেয়েটা ততদিনে স্কুলে যাওয়ার মতো উপযুক্ত হয়ে গিয়েছিল, তাই সে আমার সঙ্গে স্কুলে যেত। আমার ছোট দুইটা বাচ্চাকে আমি আমার মায়ের কাছে রেখে যেতাম। দুপুরে যখন স্কুল থেকে ফিরতাম তখন আবার ওদেরকে আমার কাছে নিয়ে আসতাম। এভাবেই আমার প্রতিদিনের জীবনযাত্রা চলতে লাগলো। আমি সেদিন আমার স্বামীর বাসা থেকে চলে আসার পর আমার স্বামী আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করেনি, আর আমিও তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখিনি। আমি খুলনার একটি কাজী অফিস থেকে তালাকের নোটিশ পাঠিয়েছিলাম তাকে, কিন্তু সেখান থেকে তখনও কোনো জবাব আসেনি। আমি আদালতে গিয়েছিলাম, কিন্তু সেখানেও মামলাটা ঝুলেই রইল। তবে আমি এসব নিয়ে আর বেশি মাথা ঘামাইনি। আমি তো মনে মনে তার থেকে আমার পথ অনেক আগেই আলাদা করে ফেলেছিলাম। আমার কাছে তার আর কোনো অস্তিত্বই ছিল না। যখন একজন স্বামীর জন্য স্ত্রীর মন থেকে সমস্ত সম্মান আর ভালোবাসা শেষ হয়ে যায়, তখন তার জন্য লাগতো শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আমার অ্যাপার্টমেন্টের বাইরে আমার এক্স হাজব্যান্ড ঘোরাঘুরি করছে। আমাকে দেখতে পেয়ে সে হাসি মুখে হাত নাড়ালো। আমি ভাবলাম বাহিরে কোনো রকমের ঝামেলা করা ঠিক হবে না, তাই ওকে কথা বলার জন্য ভেতরে নিয়ে এলাম। ভেতরে আসার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন এসেছো? সে উত্তরে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। দেখো, আমি সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি, এখন আমি একদমই ভালো হয়ে গেছি। এসব ছিল তার সেই পুরনো প্রতিশ্রুতি, যা সে আমাকে আগেও অনেকবার দিয়েছে। আমি জানতাম এগুলো এখনো মিথ্যাই। সে আমার কাছে যত টাকা পয়সা ছিল সব হাতানোর ধান্দায় আছে। আমি তাকে কঠোর ভাষায় না করে দিয়ে বললাম, এরপর থেকে তোমার মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। এবার সে একটা নতুন চাল চাললো। সে বলল, ঠিক আছে, তাহলে বাচ্চারা আমার কাছে থাকবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চড়ে গেল। আমি বললাম, যদি বাচ্চাদের দিকে নজর দিস আমি তোর চোখ তুলে ফেলবো। বাচ্চাদের তুই রাখবি মানে? আবার সে মারার জন্য, লাথি ঘুষি দেওয়ার জন্য? ওদেরকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি রাগে এতটাই দিশেহারা হয়ে গিয়েছিলাম যে তাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিলাম এবং বললাম, এরপরও যদি তুই এখানে আসার চেষ্টা করিস আমি সিকিউরিটি গার্ডকে বলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বাচ্চাদের নাম শুনে আমি যেন রাগে জ্বলে যাচ্ছিলাম। এই লোকটা তখন বাবা সাজার চেষ্টা করছিল, অথচ যখন বাচ্চারা ওর কাছে থাকতো তখন ভুলেও তাদের দিকে ফিরেও তাকাতো না। এখন সে আমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য আর ব্ল্যাকমেল করার জন্য এসব নাটক করছে। আমার বড় মেয়েটা তো ওর বাবার চেহারা দেখলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। বাবার প্রতি ওর এতটাই তীব্র ঘৃণা জন্মেছিল। আমার ভয় হচ্ছিল সে যদি আদালতে আমার বিরুদ্ধে মামলা করে বাচ্চাদের অধিকার চেয়ে বসে, কিন্তু ভাগ্যবশত তেমন কিছুই ঘটেনি। এতে আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু তার দিক থেকে স্বস্তি পেলেও আমার সঙ্গে আরও কিছু অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটা শুরু করলো, যেগুলো আমার জন্য ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং ভীতিকর। প্রথমে যেটা শুরু হলো তা হলো আমার অ্যাপার্টমেন্টের দরজায় কলিং বেল বাজতে থাকা। আপনাদের মনে হতে পারে এতে আবার অবাক হওয়ার কি আছে। ব্যাপারটা হলো প্রতি 1 ঘন্টা পর পর কেউ আমার দরজায় বেল বাজাতো। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে দেখতাম কেউ নেই। আমি প্রথমে ভাবলাম হয়তো পাশের অ্যাপার্টমেন্টের বাচ্চারা দুষ্টুমি করছে। আমি আশেপাশের ফ্ল্যাটগুলোতেও খোঁজ নিলাম, কিন্তু কোনো বাচ্চাই এই দুষ্টুমি করছে না, কেউ স্বীকারও করলো না। কিন্তু এরপরও এই ঘটনা ঘটতেই থাকলো। প্রথমে শুধু দিনের বেলায়, পরে মাঝরাতেও শুরু হলো। আমি রাত 2টো থেকে 2:30টার সময় ঘুমিয়ে অচেতন অবস্থায় থাকতাম, আর ঠিক তখনই কেউ বেল বাজিয়ে উধাও হয়ে যেত। আমি খুবই অবাক আর চিন্তিত হয়ে পড়লাম যে আসলে হচ্ছেটা কি। শেষমেশ বিরক্ত হয়ে আমি দরজার বাইরে একজন গার্ড নিযুক্ত করলাম। গার্ড নিযুক্ত করার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে ঘন্টার আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন আমি মোটামুটি নিশ্চিত হলাম যে এটা নিশ্চয়ই কোনো প্রতিবেশী বাচ্চার দুষ্টুমি ছিল, কারণ এখন গার্ডকে সে দেখে ফেলেছে এবং বুঝে গেছে এবার ধরা পড়ে যাবে। সম্ভবত এই কারণেই সে বেল বাজানো বন্ধ করে দিয়েছে। এরপর 2-3 দিন বেশ শান্তিতেই কাটলো, কিন্তু তারপর আবার নতুন এক উপদ্রব শুরু হলো। সেটা হলো আমার বাড়িতে যে টিএনটি ল্যান্ডফোনটি ছিল, প্রতি আধা ঘন্টা পর পর তাতে কেউ ফোন করতে শুরু করলো। আমি যখনই ফোন ধরতাম অপর প্রান্ত থেকে কেউ কোনো কথা বলতো না, শুধু হালকা একটা ফিসফিসানির মতো শব্দ শোনা যেত। আমি আপনাদের চ্যানেলের ভিডিওগুলোর কমেন্ট প্রায়ই দেখি। মানুষ প্রশ্ন করে যে অমুক সময়ে এই প্রযুক্তি ছিল কি? আমি 2000 সালের কথা বলছি। তখন ল্যান্ড লাইনই অনেকের কাছে ছিল, আর এই টাইমে মূলত ল্যান্ড ফোনের ব্যবহার মোবাইলের কারণে কমতে শুরু করে। যাই হোক, অনলাইনে বিভিন্ন জায়গায় এই ইনফরমেশন আপনারা পেতে পারেন।
প্রতিদিনের এই ল্যান্ডফোনের টর্চারে আমি অতিষ্ঠ হয়ে আমার ল্যান্ডফোনের সংযোগটি বন্ধ করে দিলাম এবং তার কেটে ফেললাম। আমার মনে হচ্ছিল এই সমস্ত ঘটনার পেছনে আমার সেই তথাকথিত স্বামী জড়িত। হয় সে নিজে এসব করছে অথবা অন্য কাউকে দিয়ে করাচ্ছে, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাকে বিরক্ত করা আর মানসিকভাবে হয়রানি করা। এরপর যে নতুন ঘটনা ঘটলো সেটা ছিল আরও বিস্ময়কর এবং ভয়ঙ্কর। আমার বড় মেয়েটা হঠাৎ করেই খুব খিটখিটে মেজাজের হয়ে গেল আর আমার সঙ্গে অত্যন্ত রুড ও অদ্ভুত আচরণ করতে শুরু করলো। আমি অবাক হয়ে ভাবছিলাম ওর হলোটা কি। সে কথায় কথায় বলতো, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই না, আমাকে আমার বাবার কাছে যেতে হবে। পরেই পরিবর্তনে আমি হতবাক হয়ে যাচ্ছিলাম। যে মেয়ে আগে তার বাবার মুখও দেখতে চাইতো না, সে এখন তার বাবার জন্য আমার সঙ্গে অকারণে ঝগড়া করছে। একদিন দুপুরে আমি বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আমার অ্যাপার্টমেন্টে ফিরছিলাম। দরজার সামনে এসে দেখি সেখানে কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। আমি দরজা খুলে বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে নিলাম, তারপর টিস্যু পেপার দিয়ে সেই রক্তের দাগগুলো মুছে ফেললাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এই রক্তগুলো আমার বাড়ির দরজার সামনে কিভাবে এলো। যখন কোনো কিছুর কুলকিনারা পাওয়া যায় না, তখন সব কিছুই আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো। আমিও বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কে জানে কোথা থেকে রক্তের ফোঁটাটা এলো। হয়তো কোনো বিড়াল এখানে কোনো কিছু শিকার করে নিয়ে এসেছিল, আহত অবস্থায় এখান দিয়ে নিয়ে গেছে, হয়তো তারই রক্তের ফোঁটা। এবার বলি এক রাতের ঘটনা। আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। ঘুমের মধ্যেই আমার এমন মনে হচ্ছিল যেন কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি হঠাৎ চোখ খুলে দেখি আমার বড় মেয়েটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো টকটকে লাল হয়েছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে একদমই নিজের মধ্যে নেই। সে আচমকা আমার জামার গলা চেপে ধরে বিছানা থেকে তুলে আমার গালে সজোরে একটি থাপ্পড় মারল এবং বলতে লাগলো, আমাকে আমার বাবার কাছে যেতে দে, না হলে আমি তোকে মেরেই ফেলব। আমি বিস্ময়ের চোখে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি। বাস্তবে কি এমন কোনো দৃশ্য কেউ দেখতে পারে যে তার 5-6 বছরের মেয়ে আমার গলায় ধরে থাপ্পড় দিচ্ছে? কিন্তু ঘটনাটি বাস্তবে আমার সাথে ঘটে। ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়েছিলাম। এরপর সে আমার গলা ছেড়ে দিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তার মুখে পানির ছিটা দিয়ে তাকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলাম। তারপর ওকে একটু পানি খাইয়ে দিলাম। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মা কি হয়েছে? তুমি রাতের বেলায় এখানে কি করছো? আমি বললাম, শোনা, তোমার কি কিছু মনে আছে তুমি একটু আগে কি করেছো? ও বলল, না মা, আমি তো ঘুমাচ্ছিলাম। আমি ওকে বুঝিয়ে বললাম, কিছুই হয়নি, আমি তো শুধু তোমাকে দেখতে এসেছিলাম। আমি চাইনি ও আমার কথায় আরো ভয় পেয়ে যাক। ওকে আরাম করে শুইয়ে দিয়ে আমি নিজের ঘরে ফিরে এলাম। আমি আমার ঘরে ঢুকেই দেখলাম ঘরের সমস্ত জিনিসপত্র উলটপালট হয়ে আছে। আমার বিছানাটা উল্টো করে রাখা, সাইড টেবিলগুলো উল্টো হয়ে পড়ে আছে, আর আলমারি থেকে কাপড় চোপড় বের করে বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে। অথচ আমি আমার মেয়েকে তার ঘরে নিয়ে গিয়েছিলাম মাত্র 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যেই এত কিছু ঘটে গেল, অথচ আমি সামান্যতম কোনো আওয়াজও পেলাম না। আমি ঠিক করলাম সকালে উঠেই মায়ের সঙ্গে এ ব্যাপারে বিস্তারিত কথা বলবো। সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এর পেছনে নিশ্চয়ই এমন কোনো অশুভ শক্তি আছে যাকে আমরা জাদু বা জিন বলে থাকি। সকালে যখন মাকে সবকিছু খুলে বললাম, ঠিক তখন তিনি বললেন, হ্যাঁ মা, এটা সিরিয়াসলি চিন্তা করার মতো বিষয়, কিন্তু আল্লাহ ভরসা, তিনি সব ভালো করবেন, তুই চিন্তা করিস না। এই ঘটনার পর আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিন অন্তত মায়ের কাছে গিয়েই থাকবো। যাই হোক, আমি সামান্য কিছু জিনিসপত্র গুছিয়ে মায়ের বাড়ি চলে গেলাম। মায়ের কাছ থেকে কিছুটা শান্তিও পেলাম। সেখানে ভাই বোনেরা ছিল, একটা হাসি খুশির পরিবেশ ছিল, অন্তত আমি আর এখন একা ছিলাম না। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। একদিন আমি স্কুলে ছিলাম, হঠাৎ মায়ের ফোন এলো, রবিনা তুই কোথায়? মা, আমি তো স্কুলে, আর কোথায় থাকবো? না, মাত্র 5 মিনিট আগেই তুই আমার ঘরে এসে বসেছিলি। মায়ের কথা শুনে আমি চমকে গেলাম। মা, আপনি এসব কি অদ্ভুত কথা বলছেন? রবিনা, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে তোকে দেখেছি। তুই আমার কাছে এসেছিলি, বসলি, তারপর কোনো কথা না বলে আবার উঠে চলে গেলি। মায়ের কথায় আমি বিশ্বাস রাখতে পারছিলাম না। আমার মনে হলো মা হয়তো কোনো ভুল করছেন। আমার বোনকে ফোনটা দিন তো, ওর সাথে কথা বলবো। আমার বোনও একই কথা নিশ্চিত করলো। সে বলল, হ্যাঁ আপু, তুমিই তো ঠিক একটু আগে আমাদের বিছানায় এসে বসেছিলে। আমরা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি স্কুলে যাওনি কেন, তখন তুমি কোনো উত্তর না দিয়ে উঠে চলে গেলে। আমি ছুটির পর বাড়ি ফিরে আসার পরও মা এবং বোন দুজনেই আমাকে একই কথা শোনাতে লাগলো। আমি ভীষণভাবে ভয় পেয়ে গেলাম।
কে এই ব্যক্তি যে হুবহু আমার মতো দেখতে, আমার বাড়িতে ঘোরাফেরা করছে? শুধু মা নন, আমার বোনও তাকে দেখেছে। যখন কিছুই বুঝতে পারছিলাম না, তখন বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেওয়াই শ্রেয় মনে করলাম। আমরা আল্লাহর উপরে ভরসা রাখলাম, কারণ আমাদের আর কী বা করার আছে। এরপর এক রাতে এমন এক ঘটনা ঘটলো, আমি অনুভব করলাম আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে, জানি না কে। ঘুমের মধ্যেও আমি এটা অনুভব করতে পারলাম। সামান্য একটু শব্দ হলেও আমার ঘুম ভেঙে যেত। আমি চোখ খুলে দেখলাম আমার মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু এবারের দৃশ্যটা ছিল আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তার হাতে একটা ধারালো ছুরি ছিল, আর সেই ছুরিটা নিয়ে সে আমার পেটের দিকে সজোরে আঘাত করতে উদ্যত হলো। আল্লাহর অশেষ রহমতে আমি শেষ মুহূর্তে শরীরটাকে ঘুরিয়ে নিতে পেরেছিলাম, না হলে ছুরিটা পুরোটাই আমার পেটের ভেতরে ঢুকে যেত। ঠিক সেই মুহূর্তে আমার মেয়ের ছুরিটা মারার পরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আমি চিৎকার করে সবাইকে ডেকে আনলাম, আর ওদের সেই ভয়াবহ দৃশ্যটা দেখালাম। সবার মুখেই ছিল আতঙ্কের ছাপ। ভাবতেই শরীর শিউরে উঠল যে নিজের মেয়ে আমাকে মারার চেষ্টা করছে। আমি ভেতরে বাইরে সব দিক থেকেই কেঁপে কেঁপে উঠছিলাম। আমার হাত পা অবশ হয়ে আসছিল। মা আমাকে ধরে বসালেন, পানি খাইয়ে শান্ত করার চেষ্টা করলেন। মা বুঝতে পেরেছিলেন আমি কতটা ঘাবড়ে গিয়েছি। যখন আমার মেয়ের জ্ঞান ফিরল, তখন আগের মতোই তার কিছু মনে ছিল না, বরং সে অবাক হয়ে সবাইকে একসঙ্গে দেখে জিজ্ঞাসা করলো, তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মা আমাকে বললেন, শোন রবিনা, কাল সকালে আমি তোকে শাহ বাবার কাছে নিয়ে যাব। তিনি খুব সম্মানিত একজন বুজুর্গ মানুষ। তিনি নিশ্চয়ই এর কোনো একটা সমাধান দিতে পারবেন। যাই হোক, আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে শাহ বাবার দরবারে চলে গেলাম। আমরা শাহ বাবাকে বিস্তারিত কিছুই বলিনি, শুধু এতটুকুই বললাম, বাবা আপনি আমাদের জন্য একটু ইস্তেখারা করে দিন। এরপর বাবা আমার বিষয়ে কথা বলতে শুরু করলেন। বাবার কথা শুনে আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। তিনি বললেন, মা, তোমার এই সমস্ত সমস্যার পেছনে দায়ী একমাত্র তোমার স্বামী। সে তোমার উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। তার মুখ থেকে আমার স্বামীর নাম শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ আমার স্বামী ছাড়া আর কারো সঙ্গেই আমার এমন কোনো শত্রুতা ছিল না। একমাত্র ওই লোকটাই ছিল আমার জীবনের খলনায়ক, যে আমাকে কোনোভাবে শান্তিতে থাকতে দিচ্ছিল না। আর যখন সে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আমার কাছে এসেছিল, আমি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তারপর সে তার দিক থেকে সম্পূর্ণ নীরব ছিল। আমি ভেবেছিলাম হয়তো সে নিজের সম্মান বাঁচাতে চুপ হয়ে যাবে, কিন্তু এখন আমি বুঝতে পারলাম সে গোপনে আমার কি ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করেছে। ওই হতভাগা আমার উপর কালো জাদু করেছিল। সে আমাকে তখনও তালাক দেয়নি, যেন আমি মারা গেলে আমার সম্পত্তির টাকা সে পেতে পারে। জাদুর মাধ্যমে সে আমার বাচ্চাদের মনও বিষিয়ে তুলেছিল, আর তাদের মাধ্যমে আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। শাহ বাবা আমাকে একটি দোয়া পড়তে দিলেন এবং বললেন, মা, তুমি সারাদিন যত বেশি সম্ভব এই দোয়াটা পড়বে। এতে শুধু তোমার আর তোমার বাচ্চাদের উপর থেকে জাদুর প্রভাবই কেটে যাবে না, বরং এই জাদু উল্টো হয়ে তার উপরেই ফিরে যাবে। তাই আমি স্কুল থেকে 2 সপ্তাহের ছুটি নিয়ে সারাদিন এই দোয়া পড়তে লাগলাম। আমি এক নাগারে পড়তেই থাকতাম। আমি দিন রাত ঘুম জাগরণে সবসময় ওই দোয়া পড়তাম। এমনকি আমার মা বলতেন, ঘুমের মধ্যেও আমার মুখ থেকে বিড়বিড় করে ওই দোয়া বের হতো। আমার স্কুলের ছুটির তখনও 2 দিন বাকি ছিল। এমন সময় আমি খবর পেলাম যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। খবরটা শুনে আমি একদমই হতভম্ব হয়ে গেলাম। স্বাভাবিকভাবে মারা যাওয়া আর খুন হওয়া দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। প্রথমে শুধু এটুকু খবরই পেয়েছিলাম যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ধীরে ধীরে যখন বিস্তারিত খবর আসতে লাগলো, তখন জানা গেল যে তার গর্ভধারিণী মাই তাকে খুন করেছে। আর তাকে হত্যা করার পর যখন তার মাকে পুলিশ গ্রেপ্তার করলো, তখন তিনি নিজের অপরাধ অস্বীকার করলেন। তিনি বললেন, আমি তো আমার সন্তানকে মারিনি। সবাই কি পাগল নাকি যে নিজের সন্তানকে খুন করব? তার কিছু মনে ছিল না। এর মানে হলো তার করা জাদুটাই তার উপরে উল্টে গিয়েছিল। ঠিক যেভাবে আমার মেয়ে আমাকে মারার চেষ্টা করেছিল এবং আল্লাহ আমাকে বাঁচিয়েছিলেন, ঠিক সেভাবেই তার মা ঘুমের মধ্যে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এই ঘটনা শুনে আমার শরীর হিম হয়ে গেল। তার মাও তার কৃতকর্মের ফল পেয়েছে, কারণ যখনই আমার সঙ্গে তার ছেলের ঝগড়া হতো, সে সব সময় তার অন্যায়কে প্রশ্রয় দিত আর নিজের ছেলেকেই ঠিক প্রমাণ করার চেষ্টা করত। তার মাকে এই অপরাধের জন্য জেলেও যেতে হয়েছিল। আর আমি সেই অভিশপ্ত স্বামী আর তার পরিবার থেকে চিরতরে মুক্তি পেয়েছিলাম। আজ এই ঘটনার প্রায় 25 বছর হয়ে গেছে। আমি শুনেছি আমার সেই শাশুড়ি জেলেই মারা গেছেন। আমার বাচ্চাদেরও এখন বিয়ে হয়ে গেছে। 2 ছেলে বেশ ভালোই চাকরি করছে। মেয়ের বিয়ে হয়েছে ভালো একটা পরিবারে। আল্লাহর অশেষ রহমতে এখন সবকিছুই ঠিকঠাক আছে। যেদিন থেকে আমার এই অভিশপ্ত স্বামী মারা গেছে, সেদিন থেকে আমার সঙ্গে এমন আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি, যাকে আমি জাদু বা জিনের কারসাজি বলতে পারি। মানুষের জীবনে ছোটখাটো পরীক্ষা তো আসবেই,
কিন্তু দরজায় রক্তের ফোঁটা পড়া বা ওই ধরনের প্যারানর্মাল ঘটনা আর কখনোই আমার সঙ্গে ঘটেনি। আমি বুঝতে পারি না মানুষ এই বাস্তব জগতে বেঁচে থাকার জন্য কতই না বিলাসিতা আর ভুল করে, কত পাপ করে। তারা একটাবারও ভাবে না যে পরের মুহূর্তগুলো তার জীবনে কেমন হবে। পরকালের সময় খুব কাছেই সবার। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান। আমরা কেউ জানি না আমরা কতদিন বাঁচব। তাই প্রতিটি মুহূর্ত আর প্রতিটি দিনকে নিজের জীবনের শেষ দিন মনে করে বাঁচা উচিত। প্রিয় লিসেনার্স, এই ছিল আজ আপনাদের জন্য কালেক্ট করা রবিনা আন্টির ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিন আমাদের কমেন্টসের মাধ্যমে। এমনই আরও ভয়ঙ্কর ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।